বাংলাদেশের ভোটের ফল বেরিয়ে গিয়েছে, আর ফলটা নেহাত ছোট নয়। বিএনপির ভূমিধস জয়। কিন্তু আজকের প্রশ্ন আমাদের গতানুগতিক থাকবে না, ভোট নিয়েও নয়, বরং আজকের প্রশ্ন থাকবে ঢাকা দিল্লি সম্পর্ক, মন্ত্রিসভার গঠন, সরকার কোন নীতিতে এগোচ্ছে। কারণ 2024-এর 5 আগস্টের পর দুই দেশের সম্পর্কে যে ব্রেক লেগেছে সেটা শুধু আলোচনায় নয়, বরং সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নিজেই বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক সেটব্যাক হয়েছে, এগোনো সম্ভব হয়নি। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন সরকার এসে কি সেই থেমে থাকা সম্পর্ক এগোবে, নাকি দূরত্ব আরো নীতি হয়ে উঠবে? আর এই সবকিছুর ওপর ইশারা শপথ অনুষ্ঠানের দিকে। বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যম বলছে 17ই ফেব্রুয়ারি শপথ হবে, একই সঙ্গে ক্যাবিনেটও গঠন হবে। গণমাধ্যম বলছে এই শপথ অনুষ্ঠানে 13টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিঃসন্দেহে তাদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ সার্কভুক্ত কয়েকটি দেশের শীর্ষস্থানীয় নেতৃত্ব থাকবেন। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে বাংলাদেশের দর্শকদের অনুরোধের কারণেই বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের ডিপ্লোম্যাটিক রিপোর্টার, যাকে আমরা সচরাচর বলে থাকি কূটনৈতিক সংবাদদাতা, এবং যথেষ্ট ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কাজ করেছে, আমার এই স্ক্রিনে আপনারা যাকে দেখছেন, মাহফুজ মিশু। অনেক ধন্যবাদ দাদা। আপনাকে স্ক্রিনে পেয়ে আমি ভীষণভাবে খুশি, কারণ সঙ্গত কারণেই ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমে আমরা দুজনেই কাজ করি, এবং আপনার সঙ্গে আমার বহু বছর বহু ইভেন্ট আমরা একসঙ্গে কভার করেছি। যদি আমি একটু রিক্যাপ করি, ভূমিকা না করে, শিলংয়ে যখন সালাউদ্দিন আহমেদ তাকে উদ্ধার করা হয়েছিল, তখন কিন্তু আমরা অনেক দিন আমরা সেখানে থেকে খবর করেছিলাম। সেই বিষয়টিও আপনার সঙ্গে একটা বড় স্মৃতি আমাদের রয়েছে, বিশেষ করে আমার রয়েছে। তো আপনি এমন একটি বিষয়ে কাজ করেন দীর্ঘ সময় জুড়ে, ভারত বাংলাদেশের সম্পর্ক শুধু নয়, আপনি এই জিওপলিটিক্স এর সঙ্গে নানাভাবে দেখেছেন। গত 17 মাসে ভারত বাংলাদেশের সম্পর্কের এত অবনতি হওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন মাহফুজ মিশু? ভারত বাংলাদেশের সম্পর্ক বা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বলতে গেলে প্রথম যে জায়গাটা বলতে হবে সুব্রতদা, সেটা হচ্ছে যে প্রতিবেশী হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ। মানে অনেকে অনেক সময় ফান করে বলে যে আপনি আপনার স্ত্রী বা স্বামীকেও পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশী পরিবর্তনের সুযোগ নেই। ফলে সেই জায়গা থেকে ভারতের জন্য বাংলাদেশ যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য ভারত ঠিক সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ একটা বড় স্থল সীমান্ত দু দেশের মধ্যে রয়েছে এবং আপনার আমার চেহারা প্রায় একই রকম। ফলে এই সীমান্ত সুরক্ষার জায়গায় কিন্তু ধরেন, মানে আমি যদি একদম অন্যরকম হতাম দেখতে, বিশেষ করে সীমান্ত সংলগ্ন যে স্টেট গুলো ভারতের আছে, তাহলে সেটি হয়তো বা অপরাধের মাত্রা, অন্যান্য কর্মকাণ্ডের মাত্রা কমানো দুই দেশের বর্ডার ফোর্সের পক্ষে সহজ হতো। এখন বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিক, এটার পেছনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক অভিযাত্রা, ক্রিকেট, অনেক কিছুতে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডলেও একসঙ্গে কাজ করার অথবা অন্তত বিরোধিতা না করার অনেক রেকর্ড এই দুই দেশের মধ্যে রয়েছে। এখন 5 আগস্টের যে পট পরিবর্তন, সেটি বাংলাদেশের জন্য একটি বড় ঘটনা, এবং এই ঘটনার সময়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান যেটিকে আমরা বলছি, সেইটার সময়ে অনেকগুলো ন্যারেটিভ তৈরি হয় এবং অনেকগুলো ঘটনার উপর ভিত্তি করে এই ঘটনাটি ঘটে। প্রথম যে কারণ, সেই কারণটা আমার নিজের অ্যানালাইসিস হচ্ছে যে 2008 সালের পরে বাংলাদেশে আসলে নানান বাস্তবতায় একটা ভালো নির্বাচন হয়নি। 2014 নির্বাচনে বিশেষ করে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব প্রয়াত সুজাতা সিং এসেছিলেন, তার সঙ্গে জাতীয় পার্টি প্রধানের বৈঠক, এবং সেই বৈঠককে কেন্দ্র করে শেষ পর্যন্ত জাতীয় পার্টি প্রায় উইথড্র হওয়া নির্বাচনে 147টা আসনে থেকে যায়। ফলে সেইটা কিন্তু বাংলাদেশের মানুষ, জনমানুষ এবং বুদ্ধিজীবী মহলে একটা দগদগে স্মৃতি। ঠিক জানি না যে সুজাতা সিং এসে হোসেন মোহাম্মদ এরশাদকে কি বলেছিলেন, কিন্তু যেহেতু ওই বৈঠকের পরে হোসেন মোহাম্মদ এরশাদের তৎকালীন জাতীয় পার্টি খুবই দোদুল্যমান ছিল, তারা একবার নির্বাচনে যায়, একবার সিএমএতে যায়, একবার আসে না আসে। ফলে এইটা মানুষ বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ, যে সেই নির্বাচনটা আরেকটু অর্থবহ হতো, অথবা
এককভাবে আওয়ামী লীগ হয়তোবা নির্বাচনটা করতে পারতো না যদি না ভারতের পররাষ্ট্র সচিবের সেই হস্তক্ষেপে থাকতো। ধরেন আপনি পাবলিক পরিসরে অনেক আলোচনা শুনবেন, কিন্তু এই ঘটনাটা দুই দেশের সম্পর্কে সরকার থেকে সরকার, জনগণের সঙ্গে জনগণের মাঝখানে সম্ভবত সবচেয়ে বড় চির ধরানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। এবং এটা কিন্তু আমি কিছুদিন আগে শ্রীরাধা দত্ত এর সঙ্গে কথা বলছিলাম, তিনি এই অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে কাজ করেন। তিনিও কিন্তু মনে করেন যে এটা ভারতের একটা কৌশলগত ভুল ছিল। ফলে সেটি একটা বড় কারণ। ফলে গণ অভ্যুত্থানের পেছনে অনেক ঘটনা, চাকরির কোটা ইত্যাদি ছিল, কিন্তু মূল স্পিডটা ছিল আমরা একটা ভালো ইলেকশন বাংলাদেশে হচ্ছিল না। এটা 14তে হয়নি, 18তে বিএনপি গিয়েও শেষ পর্যন্ত যায়নি আসলে সেই নির্বাচনে। 24-এরটা তো আপনি জানেন ভালো করে, কিছু হয়নি। ফলে এই যে নির্বাচন না হওয়ায় এবং এই যে একটা জেনারেশন, ধরেন 2008 সালে যাদের বয়স 17 বছর ছিল, তারা আসলে ভোট দিতে পারেনি, কারণ তারা ভালো ভোট পায়নি। এবং তারা তার পুরো বেড়ে উঠাই, যে ছেলেটি বা মেয়েটির বয়স তখন 10-11 বছর, সে শুধুমাত্র আওয়ামী লীগের প্রধান সভানেত্রী তাকেই শাসক হিসেবে দেখেছেন। ফলে তার কাছে এবং তাদের কাছে, ওই একটা প্রজন্মের কাছে আওয়ামী লীগ, শেখ হাসিনা একটা নেতিবাচক রূপে আবির্ভূত হয়েছে, ভিলেন রূপে আবির্ভূত হয়েছে। এবং এটা ধরেন আমাদের যে জেনারেশন, যখন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায়, তাকে আমরা স্বৈরাচার হিসেবেই জানি। ফলে এই জেনারেশনের কাছে হোসেন মোহাম্মদ এরশাদের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা খুব কঠিন। সেম ঘটনাটি ঘটেছে এবং তারা মনে করেছে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তারা অন্তত বক্তৃতা বিবৃতিতে সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলতো, এবং ভারত যেহেতু বলতো না, আরো অনেক দেশ বলতো না, কিন্তু ভারতের যেহেতু প্রভাবটা খুবই দৃশ্যমান, সেইটার একটা বড় তাগাদা বা একটা বড় বিরোধিতা জনমানুষের পর্যায়ে ছিল। ঘটনা যেটি ঘটলো 8 আগস্ট প্রফেসর ইউনূসের সরকার গঠনের পরে, সরকার ওই বিষয়টাকে ওন করে ফেললো। মানে সরকার তো সরকার। ফলে সেইখান থেকে ধরেন সরকারের এই উপদেষ্টাদের ভিতরে অনেকেই পেশাজীবী ছিলেন, কেউ কেউ একেবারেই নবীন, তাদের কথাবার্তা, তাদের কোনো কোনো আচরণ, এটা ভারতকেও একটা খারাপ বার্তা দিল। এবং ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে মূলধারার গণমাধ্যমের একটা অংশ এবং সোশ্যাল মিডিয়া এত বেশি অ্যান্টি বাংলাদেশ প্রোপাগান্ডা এবং ভুল তথ্য, মিথ্যা তথ্য, অপতথ্য ইন্টেনশনালি ছড়িয়েছে, যেটা সংকটটা আরো বাড়ালো। তার মানে আমরা আসলে কোনো পক্ষই সেখানে দায়িত্বশীল আচরণ করিনি, না হচ্ছে আপনার রাজপথে, না গণমাধ্যমে, না নীতি নির্ধারকদের কেউ কেউ। ধরেন অমিত শাহর মতো সিনিয়র নেতার কোনো কোনো বক্তব্য, আমাদের শেষ সময়ের উপদেষ্টা মাহফুজ আলমের একটা দুইটা স্ট্যাটাস, সেগুলো সংকটটাকে আরো জটিল করে ফেললো। আমি খুবই আশাবাদী ছিলাম যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা অনুষ্ঠানে সাক্ষাৎ হলো। সেইখানে কিন্তু বরফ অনেকখানি গলার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল। তারই অংশ হিসেবে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব আসলেন। কিন্তু পরবর্তীতে মানে যারা রাষ্ট্রনীতি, যারা রাজনীতি করেন না, তাদের কথাবার্তার ভিতরে আসলে ওই দূরদর্শিতার খানিকটা অভাব দুপক্ষ থেকেই ছিল, এটি স্বীকার করতে হবে। ফলে সেটি সংকটটাকে আরো ঘনীভূত করলো। এবং তার ফলাফল হচ্ছে এই যে ভিসা বন্ধ হওয়া, এই যে আমাদের ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ হওয়া, দুদেশের সীমান্তে নানা রকম উত্তেজনা বাড়া, সীমান্ত হত্যার মতো ঘটনা তো আছেই, যেটি কন্টিনিউ করেছে। ফলে এই ঘটনাগুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে এক ধরনের নির্মোহ বিশ্লেষণ যদি আমি করি, তাহলে বড় দেশ হিসেবে, প্রত্যেক দেশই একটি দেশ, কিন্তু বড় প্রতিবেশী হিসেবে ভারতের আন্তরিকতার হয়তো বা খানিকটা ঘাটতি তো ছিলই, যেটা তৌহিদ হোসেন বলছিলেন। বাংলাদেশও চেষ্টা করেছে, কিন্তু এই সম্পর্কটা আসলে রিবিল্ড করতে হবে, এটি একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াটাও এইখানকার মানুষের মনে একটা, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামে খুব সক্রিয়ভাবে ছিল, সেইটা একটা নেতিবাচক বার্তা দিয়েছে নিঃসন্দেহে। তৃতীয়ত হচ্ছে সেখান থেকে আমি যতদূর জানি যে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ইউনূসের সরাসরি যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে উনি তাকে মূলত একটি অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত বা পলাতক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেন সেখানে থেকে দিল্লিতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেন। পরবর্তীতে দেখা গেল যে উনি আসলে রীতিমতো বিভিন্ন অনলাইন মিটিং এ জয়েন করছেন, তারপরে আপনার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং নিশ্চিতভাবে এটা ভারতের সরকারের অনুমোদন ছাড়া সম্ভব ছিল না বলে ধারণা। ফলে এইসব ঘটনার কারণে সম্পর্কটা আসলে এইরকম একটা তলানির পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এইটা হচ্ছে আমার ধারণা এবং বিশ্বাস।
এবং বাংলাদেশের যে পট পরিবর্তন, সেই পরিবর্তনটাকে ভারত সরকারও খুব স্বাভাবিকভাবে যে নিতে পারেনি, সেটা তাদের বক্তৃতায়, বিবৃতিতে, এমনকি ভারতীয় সেনাপ্রধান যখন বললেন নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সেইটাকে আমরা এভাবেও রিড করতে পারি, তার মানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আসলে সম্পর্কটা স্বাভাবিক হবে না। ফলে এই ঘটনাগুলো হচ্ছে আসলে সম্পর্কটাকে এই পর্যায়ে নিয়ে গেছে। বিশু, অনেকগুলো প্রশ্ন সঙ্গতভাবে করা যায়, কিন্তু এত প্রশ্ন আপনার কাছ থেকে শোনার পর হয়তো আপনি সেই সময়ও পাবেন না। আমার কাছে দুটো প্রশ্ন আমি আপনাকে করব। একটি হচ্ছে যে আপনার কি মনে হয় ভারতের কাছে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকেই কেন বারবার বন্ধু বলে বা মিত্র শক্তি বা বিশ্বস্ত বলে ভারত মনে করে? আপনাদের দিক থেকে, আপনাদের কি এর দিক থেকে কি রিয়েলাইজেশন, কেন ভারতের বন্ধু হিসেবে বারবার করে শেখ হাসিনাকে বা তার দলকে দেখা হচ্ছে? আমার কাছে এটি আসলে মনে হয় না। আমার কাছে যেটি মনে হয় যে দুটি রাষ্ট্র, পারস্পরিক দুটি রাষ্ট্র আসলে দে শুড বি পার্টনার। তারা আসলে কেউ কারো সরাসরি বন্ধু অথবা শত্রু এইভাবে না দেখাটা ভালো। ধরেন শেখ হাসিনার যে পরিবার, তার যে ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1971-এর মুক্তিযুদ্ধ, সেই সময় ইন্দিরা গান্ধী সহ ভারত সরকারের যে ভূমিকা, 1 কোটি শরণার্থীকে আশ্রয়, একটা বৈশ্বিক জনমত গঠনে সহায়তা করা, ভারতের সশস্ত্র বাহিনী এখানে এসে বাংলাদেশ ভারত মিলে একটা যৌথ বাহিনী গঠন করা, এবং সেই যুদ্ধে পাকিস্তানের পরাজয়, এবং সেটার কারণে শেখ হাসিনার সঙ্গে ঐতিহাসিকভাবে গান্ধী পরিবারের, বিশেষ করে কংগ্রেসের একটা ঐতিহাসিক সম্পর্ক, একটা বিশ্বস্ততার জায়গায় রয়েছে। সেটি একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন শেখ হাসিনা শাসন করেন নাই অথবা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, তখন কি এই সম্পর্কটি আসলে অস্বাভাবিক ছিল? উত্তর হচ্ছে একেবারেই না। আপনি যদি মনে করতে পারেন, জেনারেল জিয়া যখন সরকার গঠন করলেন, তিনি ভারত সফর করলেন এবং তাকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছিল, এবং সম্ভবত সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা জিয়াউর রহমানের সেই সফরের সময় হয়েছিল। এমনকি বেগম খালেদা জিয়াও যখন সরকার প্রধান ছিলেন 91 কিংবা 2001, তখনকার ট্রেড ভলিউম আপনি যদি দেখেন, বাণিজ্য, ব্যবসা বাণিজ্য কিন্তু কমে নাই। আন্তর্জাতিক অঙ্গনে যদি দেখেন, প্রতিবেশী দুই দেশ প্রায় সমান তালে হেঁটেছে। ফলে রিলেশনটাকে, এটা একটা একটা পারসেপশন তৈরি করা হয়েছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গেই শুধু ভারতের সম্পর্ক ভালো। এটার পেছনে অনেকগুলো রাজনৈতিক এজেন্ডা ছিল। আপনি জানেন যে পশ্চিমবঙ্গ বা ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাদেশ বিরোধিতা রাজনীতির একটা উপাদান। এমনকি বিশেষ করে ভারতের বিজেপি ক্ষমতায় আসার পরে অমিত শাহ কিংবা শুভেন্দু এভাবে কথা বলেছেন, তাতে এটি স্পষ্ট হয় জি, তাদের এখানে বাংলাদেশ বিরোধিতা তাদের অভ্যন্তরীণ পলিটিক্সে কিছু একটা গেইন করে। রাজনীতিতে অনেকগুলো উপাদান লাগে, সেই উপাদানের একটা ভারত বিরোধিতার একটা রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও ছিল। সেইটিকে ব্র্যান্ডিং করতে গিয়ে সেটিকে আওয়ামী লীগকে ব্যাকফুটে নেওয়ার জন্য এটি করা হয়েছে। আবার ধরেন এবারের নির্বাচনের আগে যখন আওয়ামী লীগ নাই, তখন বিএনপি কে ভারতের দালাল, বিএনপি ভারতপন্থী, বিএনপির অমুক নেতা ভারতের দালাল, রয়ের এজেন্ট, নানান ভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। ফলে এগুলো যতটা না তথ্য, তার চেয়ে অনেক বেশি হচ্ছে আসলে এগুলোর পিছনে এক ধরনের পলিটিক্যাল ইন্ধন, পলিটিক্যাল প্রাপ্তি অপ্রাপ্তি কাজ করে। আবার আপনি যদি খেয়াল করেন যে জামায়াতের সঙ্গে কি ভারতের সম্পর্ক আসলে খারাপ, উত্তর হচ্ছে না। কারণ বাংলাদেশের মানুষকে যারা প্রতিনিধিত্ব করে, আমি জামাতে ইসলামী বাংলাদেশের কথা বলছি, যে জামাতে ইসলামীর এখনকার নেতৃত্বের কথা বলছি, তাদের সঙ্গে স্বভাবতই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক থাকবে। ফলে ভারতের বিভিন্ন ছোট ছোট যে রাজনৈতিক দল আছে, আঞ্চলিক দলগুলো আছে, ধরেন সেটা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির দল থেকে আমি যদি আসামের একটা আঞ্চলিক দলের কথা বলি, তাদের সঙ্গেও কিন্তু আমাদের একটা ন্যূনতম যোগাযোগ আছে, সেটা রাখতে হয়। ফলে এইটা আরেকটা আরেকটা কি বলে আপনার আরেকটা ব্র্যান্ডিং করা। এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে শেখ হাসিনা দীর্ঘদিন ভারতে অবস্থান করেছেন, উনি তো জার্মানিতে অবস্থান করেছেন, সেটি ভুলে গেলে চলবে না, তাই না? ফলে আবার এবার তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। সেখানে যদি ভারত তাকে এই মানে তিনি যদি ভারত না যেতেন, তাহলে নিশ্চিতভাবেই হয় তাকে বাংলাদেশেই থেকে গ্রেপ্তার হতে হতো, অথবা পরিস্থিতি হয়তো হয়তো আরো খারাপ হতে পারতো, অথবা উনি অন্য কোনো দেশে যেতেন। ফলে ব্যক্তি শেখ হাসিনা বা তার পরিবারের সঙ্গে বা তার দলের সঙ্গে ভারতের কোন কোন রাজনৈতিক দল, বিশেষ করে প্রণব মুখার্জি, গান্ধী পরিবারের সদস্য, তাদের একটা বাড়তি সম্পর্ক আছে, কিন্তু সেটি রাষ্ট্রীয় সম্পর্ক না। আরেকটা বিষয় হচ্ছে, ভারতেরও জনমানুষের কিছু ধারণা আছে। তারা মনে করে বাংলাদেশের
অধিকাংশ মানুষ বা একটা বড় অংশের মানুষ কট্টরপন্থী ইসলামিস্ট, মানে তারা একটু উগ্রপন্থী, ফলে সেই জায়গায় শেখ হাসিনা তাদের রক্ষা কবচ। এটা আবার ভারতের পলিটিশিয়ানরা তাদের মানুষের জনমানুষ এটা তৈরি করেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। ফলে ভারত বাংলাদেশ দুদেশের মানুষ তাদের সংস্কৃতি এক, খাওয়া দাওয়া প্রায় এক, কথাবার্তার ধরন এক, আমরা একই মুভি দেখি, একই রকম খেলি। ফলে এই মাঝখানে একটা রাজনৈতিক বিভাজন তৈরি করা হয়েছে, এবং এর পিছনে যে শুধু ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক দল অবদান আছে তা না, তৃতীয় চতুর্থ অন্য কোনো দেশেরও একটা অবদান থাকতে পারে হয়তো। মিশু, আপনার কাছে খুব সংক্ষেপে আরো একটি এই প্রাসঙ্গিক বললাম, প্রথমে আপনাকে বললাম যে দুটো প্রশ্ন করব, ওই প্রথমের কথার পরিপ্রেক্ষিতে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন, সেটি হচ্ছে আপনার কি মনে হয় না যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বিগত এই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতা নেত্রী এবং শীর্ষ নেত্রী, আমি বলতে চাই শেখ হাসিনা সহ, বাংলাদেশের মানুষের কাছে ভারতকে ঠিক অন্যভাবে প্রেজেন্ট করা হয়নি? যেমন আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি, এটি আমরা অনেক টক শোতেই বলে থাকি, যেমন বাংলাদেশের রূপলী শস্য পদ্মার ইলিশ পাঠানো হতো বাণিজ্যিক চালান, কিন্তু যখন পাঠানো হতো তখন বলা হতো যে ভারতের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপুজোর উপহার হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু বাংলাদেশের অনেক মানুষই টাকা দিয়ে ইলিশ খেতে পান না, কিংবা তারা ভালো ইলিশ পান না বলে অভিযোগ থাকে। এই যে ভারতকে একটা নেগেটিভ ব্র্যান্ডিং এর মধ্যে ফেলে দেয়া, এবং এছাড়াও নির্বাচনগুলোতে সবসময় ভারতমুখী প্রবণতা, ভারত বলে দিয়েছেন ভারতে যাচ্ছি, ভারতের নেতা নেত্রীদের সঙ্গে কথা হচ্ছে, ভারতমুখী, অতিমাত্রায় ভারতমুখী হওয়াতে কি এই সম্পর্কে ধাক্কা খায়নি, বা ভারতের বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়নি? না, সেটি যেটি হয়েছে সেটি তো ধরেন একদম স্টুপিডিটি। আমি আমি ধরেন ডক্টর আব্দুল মোমেনকে কোট করতে পারি, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, যে ভারত আমাদেরকে এটা বলেছে। কিংবা আমি ধরেন জিএম কাদেরকে কোট করতে পারি, উনি এসে এয়ারপোর্টে বলছেন ভারত এটি বলতে নিষেধ করেছে। ফলে এগুলো থেকে হয় কি, পাবলিক পারসেপশনটা তৈরি হয়, মনে হয়। কিংবা কোনো প্রার্থী বলেছে যে আমি ভারতের হয়ে, ভারত আমার প্রার্থিতার জন্য বলেছে। ফলে এইগুলো হয় কি, মনে হয় যে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সবকিছু ভারত নিয়ন্ত্রণ করছে। এবং এগুলো বাংলাদেশের যে সমস্ত নীতি নির্ধারকদের কথা আমি বললাম, তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তা, সেগুলোর ফলে কিন্তু এই পারসেপশনটি তৈরি হয়েছে। এবং এটি একটা বড় অংশের মানুষ বা অনেক মানুষ বিশ্বাসও করে, কারণ এটি যে মিথ্যা সেটি প্রমাণ করতে হবে যে ভারত আসলে সেই হস্তক্ষেপটি করে নাই। ফলে সেটি একটা জায়গা। এখন ধরেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের যিনি এখনকার মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার, তিনিও কিন্তু ইলিশ রপ্তানি করেছেন। অথবা ধরেন হয়তো বা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার জন্য হয়তো সুবেনির হিসাবে হয়তো কিছু ইলিশ গিফট যায়, কিন্তু বাকি ইলিশ তো আসলে টাকার, মানে আমরা তো রপ্তানিই করি, বাণিজ্যিক চালান, right? একদম মানে মানে কমপ্লিট বাণিজ্যিক চালান আকারে, বাণিজ্যিক চালানের আকারে করে। আবার ধরেন ভারত থেকে যা আসে, ধরেন আপনার যদি কোভিড এর সময়ের কথা মনে থাকে, যে আমরা টিকার জন্য তাকে অ্যাডভান্স করেও দিতে পারিনি, কারণ সেটা ভারতের অভ্যন্তরীণ ল তখন সেটা অ্যালাউ করেনি। কারণ অভ্যন্তরীণ ল হচ্ছে আপনি যে কোনো সংকট আপনার দেশের মানুষের জন্য সবার আগে সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ যে মেসেজ পেয়েছে যে আমরা ভারতকে টাকা দেওয়ার পরেও টিকা আনতে, ভারত আমাদেরকে দেয়নি, বিপরীতে আরেকটি দেশ আমাদেরকে টিকা দিয়েছে, কিন্তু যে দেশটি টিকা দিয়েছে সেও কিন্তু আপনাকে বাণিজ্যিক চালান আকারে দিয়েছে। ফলে এই যে আমি বলছি যে এক ধরনের অপরিপক্কতা কথাবার্তার, আরেক ধরনের পলিটিক্যাল রেটরিক তৈরি করা, এবং এগুলোর পেছনে কারো কোনো সৎ উদ্দেশ্য, সেটা মানে ভারতে হোক অথবা বাংলাদেশে হোক, সেটা ছিল বলে আমার অন্তত মনে হয় না। ফলে আপনি যদি দেখেন সারা পৃথিবীতেই প্রতিবেশীদের সাথে সম্পর্ক একটা টানাপোড়েন থাকে। আপনি যদি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা ভাবেন, আপনি যদি কানাডার ইকোনমির সাইজের কথা ভাবেন, কানাডার সামরিক সক্ষমতার কথা ভাবেন, সেই দেশকে এসে ডোনাল্ড ট্রাম্প বলল তার 51তম প্রদেশ বানাবে। ফলে আপনি এভাবে ভাবেন যে বাংলাদেশ যদি বলে যে আমি ভারতের অমুক 7 সিস্টার্স কে আমার অংশ করে নেব, অথবা ভারত যদি বলে বাংলাদেশকে আমি আমার প্রদেশ বানাবো, তাহলে কি হবে? ফলে আমাদের লোকজনের ভিতরে এই যে একটা দেশপ্রেমের নামে যে একটা তীব্র আবেগ, সেটিও সম্ভবত এই অঞ্চল মানুষের ভিতরে বেশি কাজ করে। ফলে আপনি দেখেন কানাডা এবং আমেরিকার সেই ভুল বুঝাবুঝিটা হয় না, মেক্সিকো বা যুক্তরাষ্ট্রের সেই ভুল বুঝাবুঝিটা হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি এক্সট্রিম লেভেলের হয়। এবং এটা আরেকটা বড় জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার যে কথাটি পছন্দ হচ্ছে না, যে কথাটা আমার পক্ষে যাচ্ছে না, তাকে আমি কোনো না কোনো ভাবে, মানে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, অমুকপন্থী, সে একটা ট্যাগ দেওয়ার একটা কালচার শুরু হয়েছে।
ফলে সেটিও আর একটা বিপদ। ফলে মানুষ এটা বিশ্বাস করে। ধরেন আমি এখানে যে কথাগুলো বলছি কেটে কোথাও দেন, যেটা হয়তো পুরো ভিন্ন অর্থ হতে পারে। ফলে এই ট্রেন্ড গুলো হচ্ছে আমাদের সম্পর্কটাকে ক্রমশই ঝুঁকির মধ্যে ফেলছে। একদম দারুণ তথ্য পাচ্ছিলাম, যেটি আমার মনে হচ্ছে যে আমাদের দর্শকদের জন্য ভীষণভাবে উপকারী হবে। এবারের ইলেকশনে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত ফ্যাক্টর কতটা কাজ করেছে? আমার কাছে মনে হচ্ছে খুব একটা কাজ করে না। আহ, এই কারণে খুব একটা কাজ করে নাই বলছি, কারণ এইবারের ইলেকশনে ধরেন ভারত বিরোধিতার জায়গায় বিএনপি কে অনেক বেশি প্রো ইন্ডিয়ান হিসেবে চিত্রিত করার একটা প্রচেষ্টা ছিল অপর রাজনৈতিক দল থেকে। তাই যেহেতু হতো, তাহলে বিএনপির 212 আসন পাওয়ার কথা না। এটি হচ্ছে একটা ব্যাখ্যা। আবার অনেকাংশে করেছেও, কারণ আপনি যদি আরেকটি যে জোট ছিল জামাত ইসলামের নেতৃত্বে এনসিপি সহ, তাদের এ যাবৎকালের হাইয়েস্ট আসন ছিল 18টি। আমি 2096 মনে হয় নাকি নাকি 2001-এ, ভুল হতে পারে, মানে সালটা ভুল হতে পারে, কিন্তু তারা 18টার ভিতরে সংসদে আসন কখনো পায়নি। কিন্তু তারা এবার 72টি আসন পেয়েছে, মানে প্রায় 4 গুণ। কাস্টিং ভোটের প্রায় 40% জামাত এবার ভোট পেয়েছে। ফলে সেটি কাজ করেনি এটা বলা একদিকে যেরকম সঠিক, আবার কাজ করেছে সেটিও বলা যেতে পারে। আবার এই দুইটার বাইরের আর একটা ব্যাখ্যাও থাকতে পারে। ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে থাকা যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ছিল, বাম দল, এমনকি জাতীয় পার্টিও সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে কিন্তু অংশ নিতে পারেনি, এটি আপনাকে স্বীকার করতে হবে। কারণ তাদেরকে ঐক্যমত্য কমিশন ডাকে নাই, প্রধান উপদেষ্টা ডাকে নাই, নির্বাচন কমিশন ডাকে নাই, কিন্তু তারা নির্বাচনে করেছে এবং তাদের ভরাডুবি হয়েছে। ফলে তাদের তো এই অংশটা ফ্যাসিস্টের দোসর বলা হতো, যে বলা হয় ফ্যাসিস্টের দোসর হিসেবেই চিহ্নিত হ্যাঁ করা হয়। হ্যাঁ জি, অন্য রাজনৈতিক দলগুলোর কথা আমি বলছি, ধরেন জাসদ জাসদ বা ওয়ার্কার্স পার্টি, তাদেরকে একই কথা বলা হয়। এবং এবং তারা যদি শেখ হাসিনা সরকার যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তারা সেই সরকারের অংশীদার ছিল, সেই অর্থে এটা কারেক্টও বটে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই দলগুলো না থাকার ফলে জামাত যে 40%-এর মতো ভোট পেল, এই সব ভোট জামাতের কিনা সেটি একটি গবেষণার বিষয়। অথবা বিএনপি যে ধরেন 55%-এর বেশি ভোট পেল কাস্টিং ভোটে, সেই সব ভোট বিএনপির কিনা সেই প্রশ্ন তোলা যায়। কারণ প্রাণ বাঁচানোর স্বার্থে গ্রামের কথা যদি আপনি ভাবেন, আপনি ঢাকার জিওগ্রাফি সম্পর্কে আপনার খুব ভালো ধারণা। ধরেন শহরের বাইরে যে মানুষটা গ্রামে, সে হয়তো তার বংশ পরম্পরায় সে হয়তো আওয়ামী লীগ করে, সে যদি ভোট দিতে না যায় 12ই ফেব্রুয়ারি, যদি না গিয়ে থাকে, তাহলে তার প্রতিবেশী তাকে অন্যভাবে মার্ক করবে। ফলে সে যেহেতু ভোট দিতে গিয়েছে, ফলে সে হয় জামাত নয় বিএনপি কোনো একজনকে তো ভোট দিয়েছে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়ছে। ফলে এই ভারত বিরোধিতার রাজনীতি এবার কিন্তু কম হয়েছে। আমার মনে হয়, ছোটবেলায় আমি শুনেছি যে অমুক দল ক্ষমতায় আসলে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি হয়ে যাবে, অমুক রাইট। দল ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি শোনা দেবে। সেগুলো যেহেতু যায়নি, সেগুলো প্রমাণিত হয়েছে। আবার এখন ভারতের বিজেপির অনেক নেতাও এরকম করে যে বাংলাদেশ সব হিন্দুদেরকে মেরে ফেলছে, বাংলাদেশ হিন্দুদেরকে ব্যাপক নির্যাতন করছে, যেগুলো একটা নির্যাতন হলেও সেটা ফ্যাক্ট, কিন্তু সেই মাত্রা এবং সেইটার কারণ, মানে সেটা পলিটিক্যাল কারণে কিনা, সেইটার একটা নির্মোহ কারণটা বের করা জরুরি। এবং সেটা দেখতে গেলে ফ্যাক্ট চেকার আমাদেরকে জানাচ্ছে যা হচ্ছে তার পেছনে আসলে ঘটনা কিছু ঘটেছে, কিন্তু তার পেছনে আসলে কারণ যতটা না রাজনৈতিক ছিল, তার চেয়ে অনেক বেশি অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সেই কারণগুলো ছিল। এবং ফলে সেই ধরনের মিসরিপ্রেজেন্টেশন কিন্তু হচ্ছে। আর আর একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে ভারত ফ্যাক্টর কাজ করেনি বা করেছে, সেটি এখন অনেকাংশেই বোঝা যাচ্ছে। কোনো ক্ষেত্রে কাজ করেছে, কোনো ক্ষেত্রে কাজ করেনি। কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে জামায়াত ইসলামের একটা ভূমিধস বিজয় আমরা লক্ষ্য করছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে। এবং ভারতীয় মিডিয়া বা ভারত কনসার্ন যে এই সীমান্তের এই ভারতীয়দের ভাষায়, ভারতীয় গণমাধ্যমের ভাষায়, যে সীমান্ত এলাকায় মৌলবাদের উত্থানকে ভারতীয় অংশ উদ্বেগের চোখে দেখতে শুরু করেছে। সামগ্রিকভাবে বিএনপি ক্ষমতায় যাচ্ছে বা ক্ষমতায় এসেছে, তাতে তারা অনেকটাই উদ্বেগহীন। কিন্তু সীমান্তের জেলাগুলোতে নজিরবিহীনভাবে জামায়াত ইসলামীর ভোটের উত্থান হয়েছে। এইটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে আসলে মৌলবাদের উত্থান হিসেবে দেখতে এখন পর্যন্ত চাই না। এবং সীমান্তের জেলা মানে ধরেন
বাংলাদেশের মাত্র 5টি জেলায় জামাত সবগুলো সিট পেয়েছে। এর ভিতরে ধরেন আপনি যদি রংপুরকে ধরেন, রংপুর সরাসরি সীমান্তবর্তী এলাকা না, বরং দিনাজপুর সরাসরি সীমান্তবর্তী এলাকা, সেখানে আবার জামাতের উত্থান হয়নি। রাজশাহীতে তারা মাত্র একটি আসন পেয়েছে, ফলে রাজশাহী সীমান্তবর্তী জেলা, সেখানকার বাকি 5টি আসন কিন্তু বিএনপি পেয়েছে। আবার মৌলবাদের উত্থান হওয়ার জন্য আপনি যদি ফ্যাক্টর গুলো চিন্তা করেন, তাহলে তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে। এখন ধরেন বিজেপির যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনের সঙ্গে হিন্দুত্ববাদ মানে গভীরভাবে জড়িত। ফলে বিজেপির যে ধরনের উত্থান ভারতে হয়েছে, বা ধারণা করা হচ্ছে আগামীতে পশ্চিমবঙ্গেও হয়তো বিজেপি আরেকটু ভালো করবে। ফলে পশ্চিমবঙ্গের মতো জায়গায়, যে জায়গায় জ্যোতি বসুর মতো মানুষ সেখানকার মুখ্যমন্ত্রী ছিলেন, এত প্রোগ্রেসিভ, সেইখানেও আস্তে আস্তে মমতা ব্যানার্জির পরে আস্তে আস্তে যদি এখন ধরেন সেখানে বিজেপির একটা দুটো 5টা করে আসন বাড়ে, এবং তখন বাংলাদেশ যদি কমেন্ট করে যে পশ্চিমবঙ্গে মৌলবাদের উত্থান করছে, সেটিও সঠিক হবে না। মৌলবাদের আসলে উত্থান বৈশ্বিকভাবে একটা হচ্ছে, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমি মৌলবাদ না বলে বরং বলতে পারি কট্টরপন্থার একটা উত্থান হচ্ছে। আপনি সারা পৃথিবীতে যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, আপনার দেশ ভারত, এমনকি বাংলাদেশেও সেই প্রচেষ্টা চরমভাবে ছিল। বরং সেই হিসাবে সাম্প্রতিক সময়ের বৈশ্বিক যতগুলো নির্বাচন হয়েছে, বাংলাদেশের নির্বাচন মোর প্রোগ্রেসিভ বার্তা দিচ্ছে, এইটা হচ্ছে কথা। এবং বাংলাদেশের বিএনপির একটা বড় জায়গা হচ্ছে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজে যুদ্ধ করা মানুষ, মানে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তিনি দেশের জন্য। বঙ্গবন্ধু সরকারের সময় খেতাব পেয়েছেন। ফলে তারা কোনোভাবে এই রাষ্ট্রটাকে মৌলবাদী করে ফেলবে এবং বাংলাদেশের এই জেনারেশন সেটি মেনে নেবে, সেটি ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনাকে বলি দাদা, যে জামাত ইসলামী বাংলাদেশে 1979 সালে সমস্ত আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করে, তারপর থেকে সবচেয়ে ভালো সময়টা তারা কাটাচ্ছে। ফলে আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের যে স্টুডেন্ট উইং, ছাত্র শিবিরের যে উত্থান দেখেন, তার ন্যূনতম ছিটেফোঁটা কিন্তু জাতীয় নির্বাচনে হয়নি। তাহলে যে রেটরিকটা তৈরি হয়েছিল জামাত হয়তো ক্ষমতায় চলে আসবে, ফলে বাংলাদেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি তারা বুঝে শুনে ভোট দেন, তারা অবশ্যই ধর্মপ্রাণ, তারা ধর্মভীরু, কিন্তু তাদের কাছে এই ধর্ম নিয়ে তারা মানে এক্সট্রিম লেভেলের মানুষ না। বরং ভারতের অনেক রাজ্যে হিন্দুত্ববাদের যে উত্থান, সেটাই ভারতের জন্য চিন্তার কারণ হওয়া উচিত রাষ্ট্র হিসেবে। ফলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হওয়ার কোনো সুযোগ নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি জামাতের নীতি কৌশল দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে 2006-7 সাল পর্যন্ত কিন্তু জামাত আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই বলতো। এখন কিন্তু জামাতের আমির প্রকাশ্যেই বলছেন তারা বিদ্যমান সংবিধান যদি নির্বাচন আগে যদি তারা ক্ষমতায় যেতেন, তাহলে কি বাংলাদেশের সারিয়া ল কায়েম হতো? উত্তর হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ ছিল না। কারণ জামাতের সেটা পাবলিক ডিক্লারেশন ছিল, তারা বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো আইন অনুযায়ী রাষ্ট্র চালাবেন। ফলে সেই ধরনের উদ্বেগের পেছনেও কোনো একটা পলিটিক্যাল রেটরিক দাঁড় করানো হচ্ছে কিনা সেটা বোঝার দরকার। কিন্তু মৌলবাদ হচ্ছে এমন একটা জিনিস, সেটা যে কোনো জায়গায় যে সময় মাথা চাড়া দিতে পারে। ফলে আবার কোনো কিছু হচ্ছে না বলে হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা তরুণদের দায়িত্ব, এটা গণমাধ্যমের দায়িত্ব সজাগ দৃষ্টি রাখা, এবং কোথাও সেটা হলে সেটা দমন করার রেকর্ডও কিন্তু আমাদের রয়েছে। আপনি যদি হলি আর্টিজানের কথা ভাবেন, সবশেষে আওয়ামী লীগের সময়, তার আগে স্বীকারই করতো না যে এখানে একটা উগ্রপন্থার উত্থান করছে, কিন্তু সংকটটি স্বীকার করার পরে কিন্তু সেটি হয়েছে। কিংবা বিএনপির সময়, আপনি যদি সবশেষ বিএনপির সময় বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ফলে বাংলাদেশে যদি এ ধরনের কোনো প্রচেষ্টা বাংলাদেশের কোনো মানুষ অথবা অন্য কোনো কান্ট্রি স্পন্সার্ড করারও চেষ্টা করে, এদেশের মানুষ মৌলবাদী না, সে যে দলই করুক। ফলে তারা সেটিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে, অন্তত ভোটের মাধ্যমে, সেটা বিশ্বাস করার কোনো ন্যূনতম যৌক্তিক কারণ এখন পর্যন্ত নেই। আমিও বিশ্বাস করি বাংলাদেশের মানুষ প্রগতিশীল, তারা কট্টরপন্থী বা কট্টরবাদকে তারা ছুঁড়ে ফেলে দেবে। মিশু, ভোট দিয়েছেন? আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি, কারণ আমি ভোটের ডিউটিতে ছিলাম। বেশ, কেমন হয়েছে খুব সংক্ষেপে আপনার যদি এবার কেমন লেগেছে, বা ভোট দেওয়ার আপনি সংবাদকর্মী হিসেবে আপনার কেমন দেখেছেন? আমার অবজারভেশন হচ্ছে, এবারের ভোট আপনি যদি 2014, 18, 24-এর পরে একটা ভালো ভোট হয়েছে নিঃসন্দেহে। একটা বড় অংশের অনুপস্থিতি ছিল, যেটার কারণও ভোটের, আপনি যদি কাস্টিং রেট দেখেন, 59.44 সেখানে পড়েছে। এবং ভোট ভালো হয়েছে দুটো কারণে বলছি। প্রথম কারণ হচ্ছে যে আমাদের এই অঞ্চলের ভোটে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভোটের সঙ্গে সহিংসতার একটা
তীব্র যোগাযোগ আছে, কেন যে না হয়। আপনি পশ্চিমবঙ্গে থাকেন, ভালো বোঝেন। কদিন পর আপনাদেরও নির্বাচন, আগের নির্বাচনের কথা আমার মনে আছে। ফলে ভোটে কোনো বড় ধরনের সহিংসতা হয়নি, কেউ হতাহত হয়নি। ফলে সরকার চাইলে যে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব সেটি আরেকবার প্রমাণিত হয়েছে। এই কথা বলার মানে হচ্ছে গেল 16-17 মাসে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আন্তরিকভাবে উন্নতি করতে চেয়েছে কিনা সেই প্রশ্ন তোলারও কিন্তু সুযোগ তৈরি হয়। কারণ একই দিনে যখন 300 আসনে ভোট হচ্ছে, তখন সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, আনসার, র্যাব, তাদের যে ভূমিকা আমি দেখেছি সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এই অর্থে এটি একটি দারুণ ভোট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ভোটের কাভারেজ নিয়ে গণমাধ্যমের কাছে আমরা কোথাও থেকে কোনো ধরনের বিশেষ ইনস্ট্রাকশন পাইনি। এটা দেখাবেন, এটা দেখাবেন না, এটা একটু বেশি দেখাবেন, সে অর্থেও ভালো হয়েছে। তৃতীয়ত হচ্ছে দুই শ্রেণীর মানুষকে আমি ভোট দিতে বেশি দেখেছি। একটা হচ্ছে যাদের বয়স 30, 35, 18 থেকে তারা, কারণ আসলেই তারা, এই জেনারেশনটা বড় হয়েছে, সে ভোট দিতে পারে নাই, ফলে তাদের ভোটের প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল। সে কাকে দিচ্ছে না দিচ্ছে তার চেয়ে জরুরি হচ্ছে সে জীবনের প্রথম ভোটটা দিচ্ছে। আপনার অনুষ্ঠানের নামে প্রথম কলকাতা, ফলে প্রথম যে কোনো কিছুর একটা আলাদা আবেগ থাকে, ফলে তাদের উপস্থিতি বেশি ছিল। আরেকটা বেশি ছিল যারা একটু সিনিয়র মানুষ, 60 ঊর্ধ্ব মানুষ, তারা অনেকে মনে করেন যে আমি পরের ভোটটা দিতে পারবো কিনা, ফলে তারা ভোট দিতে গিয়েছেন। এবং ধরেন ভোটের প্রচারণাও তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। ইয়েস, আমাদের পর্যবেক্ষক যারা এসেছিলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, তারাও বলেছেন 2008-এর পরে একটি ভালো ভোট হয়েছে। কিন্তু আপনার রাজনৈতিক কারণে বলি কিংবা আইনগত কারণে এই যে একটা পোর্শন আওয়ামী লীগ ভোটে না থাকার পরেও 59% কাস্টিং ভোট, এইটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আপনি দেখেন যে এই ভোট নিয়ে আওয়ামী লীগও কিন্তু কোনো ধরনের নেতিবাচক বিবৃতি আনুষ্ঠানিকভাবে দেয়নি। কারণ সবচেয়ে জরুরি যে জিনিসটা ছিল, বিশেষ করে গেল 17-18 মাসে একটা দুর্বল সরকার থাকার কারণে, আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিক বা অ্যাক্টিভ না হওয়ার কারণে মানুষ আসলে একটা নির্বাচিত সরকার চেয়েছে। বাংলাদেশের মানুষ সাংঘাতিক ভাবে রাজনৈতিক সচেতন, ফলে সেই ঘটনাটা ঘটেছে। ফলে এই ভোটকে আপনার ভালো বলে স্বীকৃতি দেওয়ার সুযোগ আছে। কিন্তু যে ভালোর শেষ নাই, মানে আমি জানি না অদূর ভবিষ্যতে আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা, এমনকি খোদ ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন দিয়েছেন, চীন থেকে ফোন দিয়েছেন, পাকিস্তান থেকে ফোন দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কংগ্রাচুলেট করেছে। আমরা এত বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক কখনো দেখিনি। ফলে এই ভোট নিয়ে ভবিষ্যতে হয়তো একটা রাজনৈতিক বিতর্ক তৈরির সুযোগ থাকবে, কিন্তু সেই বাস্তবতাকে মেনে নিয়ে হলেও এটিকে আপনার সুষ্ঠু এবং ভালো ভোট বলতে হবে আসলে। একসঙ্গে দুটো প্রশ্ন করছি। এক হচ্ছে ভোটের ফলাফল প্রত্যাশিত ছিল কিনা, আর সরকার গঠন হতে যাচ্ছে 17 তারিখ, এই সরকারের মন্ত্রিসভা কেমন হতে চলেছে বলে আপনার মনে হয়? ভোটের ফলাফল প্রত্যাশিতই ছিল। মানে আমাদের যে বোঝাপড়া ছিল তাতে জামাত তার ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফলটি এবার করবে, এবং সেটার জন্য জামাতের কৌশল ছিল। যদি বলেন আপনি 5 আগস্ট 2024 শেখ হাসিনার পতনের পরের দিন থেকে জামাত আসলে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তারা খুবই অর্গানাইজড। তারা যখন তারা কি পদ্ধতিতে ভোট হবে সেটি চূড়ান্ত হয়নি, তখন সে তার 300 আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছিল। সেই জায়গায় বরং প্রয়াত বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার ছেলে জনাব তারেক রহমান যিনি এখন দলের প্রধান, তার দেশে না থাকা, বিএনপি বরং প্রস্তুতির জায়গায় খানিকটা হয়তো বা ঘাটতি ছিল। কিন্তু ধরেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত যে একটা বড় ভালো করবে সেটা প্রত্যাশিত ছিল, সেটা হয়েছে। 70-72 সিট কম না। এবং তাদের কৌশল আর একটা জায়গায় হচ্ছে, তারা তরুণদের যে দল এনসিপি, তাদেরকে তারা তাদের সহযাত্রী হিসেবে পেয়েছে, এবং তাদের একটা সাকসেসফুল হিস্ট্রি রয়েছে। খুব রিসেন্টলি অনেক বিতর্কও আছে পরবর্তী ঘটনাক্রম নিয়ে, কিন্তু এটিও তো সত্য যে 5 আগস্ট না হলে কোনোভাবে এই নির্বাচনটা হতো না। নাহিদ আসিফ যদি সে আন্দোলনের নেতৃত্ব না দিত, তাহলে জামাত বা বিএনপি কি তারা তো আসলে পারে নাই এর আগের 3টি মেয়াদে একটা সরকারের পতন ঘটাতে। ফলে তাদেরকে নেওয়ার ফলে তরুণদের ভোটের একটা অংশ তাদের দিকে গিয়েছে নিঃসন্দেহে। ফলে ভোটের ফলাফল প্রত্যাশিত। বিএনপি যে 212 সিট পেয়েছে, আমার বোঝাপড়া ছিল যে বিএনপি কমপক্ষে 190 সিট তো পাবেই, তার বেশি পাওয়ার কথা, সেটি হয়েছে। আর সরকার গঠনের প্রক্রিয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা।
খুবই সুনিশ্চিত ভাবেই তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন, কারণ তিনি তার দলের প্রধান, তার কোনো বিকল্পও নেই। এবং এই মুহূর্তে আপনি যদি 2005, আমরা তারেক রহমান রাষ্ট্রনায়ক বা সরকার প্রধান হিসেবে কেমন জানি না, কিন্তু তার কথাবার্তা, আচরণ, শব্দ চয়ন, বডি ল্যাঙ্গুয়েজ, বডি জেস্টার, সেইটা মানুষের ভিতরে একটা আশার সঞ্চার করেছে। আপনি একটু যদি খেয়াল করেন, একদম 25 ডিসেম্বর যখন তিনি আসলেন, লাখ লাখ মানুষ, সেখানে তিনি একটিবারের জন্য ভোট চান নাই। কারণ ওইটা শুধুই তিনি তার আশার কথা বলেছেন। ওনার মা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেলেন, জানা যায় লক্ষ লক্ষ মানুষ, সেখানে বিদেশিরা ছিলেন, দেশিরা ছিলেন। সেখানে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, সেটা একদম আমি আমার মা বা বাবা মারা গেলে ইসলামী কায়দায় যতটুকু বক্তব্য, ওই পরিশীলিত বোধটা তার ভিতরে আমরা দেখছি। ফলে আমাদের কাছে মনে হচ্ছে এই 17 বছরের যে নির্বাসন জীবন, সেটি অনেক মানুষ বিশ্বাস করে দ্যাট মেক হিম মোর ম্যাচিউরড, অনেক রাইট। বেশি পলিটিক্যালি কনসিয়াস, অনেক বেশি কমিউনিকেটিভ, অনেক বেশি ইনক্লুসিভ, এবং উনি এখন পর্যন্ত কাউকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি। বরং জামাতের কেউ কেউ, এনসিপির কেউ কেউ তাকে নিয়ে আপত্তিকর কথা বললেও উনি বাংলাদেশ সময় আজকে, অর্থাৎ আপনার রোববার, তিনি জামাতের প্রধানের সঙ্গে সশরীরে গিয়ে সাক্ষাৎ করবেন, যেটি আমরা আমাদের রাজনীতিতে দেখি নাই। এমনকি এনসিপির প্রধানের সঙ্গেও তিনি গিয়ে সাক্ষাৎ করবেন। ফলে সব মিলিয়ে আমরা বিশ্বাস করতে চাই, আমরা ধারণা করতে চাই, আমরা তো আসলে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমরা বিশ্বাস করতে চাই উনি একটা ভালো ক্যাবিনেট করবে না। বাংলাদেশে ক্যাবিনেট করার ক্ষেত্রে একটা বড় বিবেচনা থাকে যে, আচ্ছা রাজশাহী থেকে তো কাউকে নেওয়া হলো না, তাহলে রাজশাহী থেকে একজনকে নিই। নারায়ণগঞ্জ থেকে তো কাউকে নেওয়া হলো না, আচ্ছা সাতক্ষীরায় তো সব জামাত পাশ করছে, ওখান থেকে একজনকে নিই। এই বিবেচনার বাইরে গিয়ে উনি যদি একটা এফিসিয়েন্ট ক্যাবিনেট করেন, এবং এখানে প্রবীণ, তরুণ তরুণ এবং এক্সপার্ট, অর্থাৎ পেশাজীবীদের যদি একটা সমন্বয় উনি করতে পারেন, তাহলে একটা দারুণ মন্ত্রিসভা হওয়ার কথা। এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে, দাদা আপনি স্বীকার করবেন কিনা, প্রথম বিএনপি যখন ক্ষমতায় আসলো, খালেদা জিয়ার বিএনপি 1991 সালে, সে সময়ের গভর্নেন্স, কিংবা প্রথমবার যখন আওয়ামী লীগ আসলো 1996, সেই সময়ের আওয়ামী লীগের গভর্নেন্স তাদের পরের আমিলগুলো হচ্ছে ভালো। ফলে এবার যেহেতু প্রায় 20 বছর পরে তারা ক্ষমতায় এসেছেন, ফলে একটা প্রচন্ড জনচাপ আছে তাদের প্রতি। এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘটনা, ভোট না দিলে কি হয়, ন্যূনতম সুশাসন নিশ্চিত করলে না হয়, মাত্রাতিরিক্ত দুর্নীতি করলে কি হয়, ফলে সেটির একটি জলজ্যান্ত উদাহরণ তো তাদের সামনে রয়েছে। ফলে আওয়ামী লীগের মধ্যে একটি প্রাচীন, সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, যে দলটির হাত দিয়ে এই দেশটির জন্ম হয়েছে, এই দলটিকে এক প্রকার দেশ ছাড়া হতে হয়েছে শুধুমাত্র কতগুলো পলিসি মিস্টেকের কারণে। এর পিছনে নানান ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো 14, 18, 24-এ ভালো নির্বাচন দেয়নি। এই সত্যটিও আওয়ামী লীগকে উপলব্ধি করতে হবে। এবং তিনি কালকে তার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেষ এবং দিকে। তিনি কালকে তার যে বক্তব্য, সেখানে কিন্তু স্পষ্ট কোনো প্রতিহিংসার ইঙ্গিত দেননি। ফলে এখন একটা, অনেকেই ধারণা করছেন, বিশেষ করে বিদেশি ডিপ্লোমেটরা বলছেন যে একটা রিকনসিলিয়েশনের সুযোগ নিশ্চিতভাবেই হয়তো তৈরি হবে। কারণ এই দেশটা ভালো না থাকলে আসলে তারেক রহমান সাহেব বলেন, শেখ হাসিনা বলেন, কিংবা জামাতে আমির বলেন, তারা কেউ ভালো থাকবে না। এবং খারাপ থাকলে তারাই সবচেয়ে খারাপ থাকবেন, তাই তো? সেটিরও তো উদাহরণ রয়েছে, কারণ তারেক রহমানকে নির্বাসনে থাকতে হয়েছে, শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানকেই তো জীবন দিতে হয়েছে, তাই না? ফলে এই উপলব্ধিটুকু যদি বড় রাজনৈতিক দল হিসেবে তারেক রহমান এবং তার দলের আসে, এবং তার আশপাশে যারা থাকবেন, তারা যাকে বুদ্ধি পরামর্শ দিবেন, তারা যদি এটুকু ফিল করেন, তাহলে আমরা একটা ভালো বাংলাদেশ, একটা সুশাসনের বাংলাদেশ, এবং বিশেষ করে যারা সংখ্যায় কম, সেটা ধর্মে হোক, ক্ষমতায় হোক, সেই মানুষগুলো যেন ভালো থাকে। এইটা কিন্তু একটা বড় স্ট্যান্ডার্ড। তিনি কালকে বলেছেন যে দুর্বলের উপরে অত্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। ফলে এই লাইনটাকে এদেশের মানুষ, বিশেষ করে আমি এটাকে খুবই ওন করি, যে উনি যদি আমার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন, যে মানুষটি সবচেয়ে দুর্বল, ধরেন সবচেয়ে কম ভোট পেয়েছে যে মানুষটি, উনি যেন ভালো থাকতে পারেন, তাহলে এটি আসলে একটা ভালো রাষ্ট্র হবে। এবং এই কাজটি হয়তো তারেক রহমানের হাত দিয়ে, ওনার বক্তৃতা বিবৃতির সঙ্গে বাস্তবতার যদি 50% মিলও পাই, তাহলেও কিন্তু বাংলাদেশটা অনেকখানি ভালো চলার কথা। মিশু, একদম শেষ দিকে চলে এসেছি। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, কারণ আমাদের প্রচুর দর্শক, তারা হয়তো, আপনি যেহেতু স্ক্রিন শেয়ার করেছেন, আপনি বাংলাদেশের একজন সাংবাদিক, পরিচিত মুখ, বাংলাদেশের এই নতুন মন্ত্রিসভায় কারা কারা আসতে পারেন, যদি সব আমাদের দর্শক যারা কলকাতার বা পশ্চিমবঙ্গের, তারা হয়তো সবার নাম জানেন না, কিন্তু আপনি যদি একজন দুজনের যারা পরিচিত, তাদের নাম সম্ভাব্য যদি বলে, আপনার কাছে যদি কোনো খবর থাকে কারা কারা আসবেন বা এরকম কি শোনা যাচ্ছে যদি।
খুব সুনির্দিষ্ট খবর আসলে কারো কাছেই নেই, কারণ এই তালিকাটা একেবারেই বিএনপি চেয়ারম্যানের কাছে। কিন্তু আমাদের যা বোঝাপড়া বিএনপির নীতি নির্ধারক বা তাদের সঙ্গে কথা বলে, এবারের মন্ত্রিসভাটাই জন্য আমার কাছে একটা বড় ইঙ্গিত হচ্ছে, গতকালকে পর্যন্ত আমাদের যে ক্যাবিনেট ডিভিশন, তারা 47 জন গাড়ি চালকের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছেন। তার মানে আমরা ধারণা করছি ইনিশিয়ালি মন্ত্রিসভা হয়তো 47 সদস্যের হতে পারে, কারণ প্রত্যেক মন্ত্রীর জন্যই রাষ্ট্র একটি গাড়ি বরাদ্দ করে, আপনি জানেন। ফলে আমরা বেশিরভাগ সময় জানি এই গাড়ি চালকদের নম্বর নেই যে উনি কার কাছে যাচ্ছেন। ফলে সেটি এখনো জানা যায়নি, কিন্তু নিশ্চিতভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ভদ্রলোকের দীর্ঘ অবদান রয়েছে বিএনপির আজকের রাজনীতি টিকে রাখার জন্য। ফলে উনি মন্ত্রী হবেন, এমনকি উনি রাষ্ট্রপতি হলেও খুব বেশি অবাক হওয়ার সুযোগ থাকছে না। ফলে আবার একটা জটিলতা আছে, যেহেতু মির্জা ফখরুল দলেরও সাধারণ সম্পাদক, রাষ্ট্রপতি হতে গেলে তাকে দলের পদ ত্যাগ করতে, ফলে ইমিডিয়েটলি আরেকজন সাধারণ সম্পাদক করা, তার সঙ্গে জেলা, তৃণমূল, বিএনপির একদম ইউনিয়ন পর্যন্ত সংগঠন। ফলে সেখান থেকে আমার ধারণা হচ্ছে উনি এবারও মন্ত্রী হচ্ছেন, অন্তত প্রথম দিকে দলের সাধারণ সম্পাদক থাকা পর্যন্ত। সালাউদ্দিন আহমেদ দলের এই পুনর্গঠন প্রক্রিয়া এবং দলের সঙ্গে যে লিয়াজো, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাবেন, ধারণা করা হচ্ছে তিনি জনপ্রশাসন মন্ত্রী হতে পারেন। মির্জা ফখরুলের ক্ষেত্রে সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার, অথবা তিনি যেহেতু আগে বেসামরিক বিমান ও পর্যটন, সেটি বাংলাদেশের বড় মিনিস্ট্রি, সেটি পেতে পারেন। আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিতভাবে মন্ত্রী হচ্ছেন, তার নাম অনেকগুলো তালিকায়। তিনি আগে বাণিজ্য মন্ত্রী ছিলেন, তিনি বিএনপির এই দুঃসময়ে কূটনীতিকদের সঙ্গে যাবতীয় যোগাযোগটা তিনি রক্ষা করেছেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী তা হওয়ার জায়গায় তার নাম এগিয়ে রয়েছে, এমনকি অর্থমন্ত্রীও তিনি হতে পারেন। আমরা বিএনপির এখন তারেক রহমানের যিনি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি যদিও সিজন পলিটিশিয়ান না, বাট হি ওয়াজ উইথ তারেক রহমান ডিউরিং হিজ ক্রাইসিস টাইম ইন লন্ডন। এবং উনি তারেক সাহেব দেশে ফেরার পরে বিদেশিদের ডিল করছেন, ফলে উনি পররাষ্ট্র উপদেষ্টা, প্রতিমন্ত্রী এরকম কিছু একটা হবেন। মাহাদি আমিনকে আমরা নিশ্চিতভাবে মন্ত্রিসভায় দেখতে পাবো। রুহুল কবির রিজভী, তার নাম তথ্যমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। একজন সম্পাদক, মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তিনিও তথ্যমন্ত্রী হওয়ার নামের আলোচনায় রয়েছেন। বেগম সেলিমা রহমান বিএনপির এক স্থায়ী কমিটির নারী সদস্য, তাকে আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পারি। শামা ওবায়দ মন্ত্রী প্রতিমন্ত্রী একজন হবেন। ছাত্রদলের সাবেক নেতা হিসেবে অবশ্যই শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আজিজুল বারী হেলাল, তাদের নাম রয়েছে। মির্জা আব্বাস মন্ত্রী হবেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের মন্ত্রী হওয়ার কথা। ফলে এরকম অন্তত মোটামুটি ভাবে এই 47 জনের বিপরীতে আমরা আসলে অনেকের নাম দেন। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ছেলে, তার মন্ত্রী হওয়ার কথা। বিএনপির অনেকগুলো পার্টনার যে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে জোনায়েদ সাকি, তিনি জয়লাভ করেছেন। মাহমুদুর রহমান মান্না যদিও জয়লাভ করেননি, কিন্তু ধারণা করা হচ্ছে তিনি ক্যাবিনেটে থাকবেন। নুরুল হক নূর সম্ভবত সবচেয়ে বেশি শারীরিক নির্যাতনের শিকার এই সাম্প্রতিক সময়ে 2017, ফলে তাকে সম্মানিত করা হতে পারে। ববি হাজ্জাজের কথা শোনা যাচ্ছে। ফুটবলার আমিনুল, তিনি যদিও নির্বাচনে হেরেছেন, কিন্তু তিনি যে সময়ে বিএনপির মিরপুর তথা ওই অঞ্চলের রাজনীতি সামলেছেন মহানগরের, হি শুড বি আই মিন হি শুড বি রিওয়ার্ডেড। ফলে এই ধরনের আলোচনা, ফলে আমার কাছে মনে হচ্ছে ডক্টর খন্দকার মোশাররফ আছেন, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার চিকিৎসার পুরোটা দেখভাল করেছেন, তাকে হয়তো আমরা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে পারি। ফলে পুরনো এবং নতুন লোকের একটা সমন্বয়। নজরুল ইসলাম খানের নাম আমরা শুনছি, তিনি রাষ্ট্রপতি হতে পারেন। স্পিকার হিসেবে একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান, তিনি জয়নাল আবদিন ফারুক, যেহেতু আগে চিফ হুইপ ছিলেন, তার কথা শোনা যাচ্ছে। তো সব মিলে এগুলো হচ্ছে এখন পর্যন্ত আমাদের ধারণা, গুঞ্জন। কিন্তু একটা ডাইনামিক মন্ত্রিসভা হওয়া খুব জরুরি। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায়ও বেশ কিছু মন্ত্রী হবেন বলে আমরা ধারণা করছি। বেশু একদম শেষ দিকে আমরা শুরু করেছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে, আমরা শেষে করব ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী সহ আলোচিত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে নরেন্দ্র মোদী তারেক রহমানকে বিজয়ী নেতা হিসেবে প্রথমে টুইট করেন এবং পরে ফোনে কথা বলেন এবং তাদের মধ্যে দীর্ঘ সময় কথা হয়। এর আগে আপনি দেখেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ যাত্রার সময় আমাদের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, তিনি প্রোটোকল ভেঙে গিয়েছিলেন। সব মিলিয়েই এখন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন কি যাচ্ছেন না, কি শোনা যাচ্ছে, বা এই যাওয়াটা যদি প্রধানমন্ত্রী যান তাহলে কিরকম ভাবে এই কিছুটা ড্যামেজ কন্ট্রোল হবে কিনা? কারণ বাংলাদেশের অভ্যন্তরে তো ভারত বিরোধী একটা যথেষ্ট পরিমাণে একটা হাওয়া উঠছে।
প্রধানমন্ত্রী গেলে সেটা কি খানিকটা ডোমিনেট হবে, নাকি না গেলে আরো ব্যাপারটা আরো সুবিধা হবে? প্রথম আপডেট হচ্ছে যে মানে এই যে সুব্রমণিয়াম জয়শঙ্কর, তাকে তো আমরা ধরেন পররাষ্ট্র সচিব হিসেবে আপনি আমি পেয়েছি। উনি যখন আসলেন বেগম খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানে, সেটি খুবই ভালো একটা বার্তা ছিল, এবং এটি প্রোটোকল ভেঙ্গে না কিন্তু, কারণ উনি সাবেক প্রধানমন্ত্রী। আপনার নিশ্চিতভাবে মনে আছে বাবু প্রণব মুখার্জির শেষকৃত্যে বাংলাদেশ তার সর্বোচ্চ মানুষটিকেই পাঠানোর চেষ্টা করেছিলেন। আর সংহতি স্পিকার গিয়েছিলাম যদি ভুল না করি, নাকি ডক্টর আব্দুর রাজ্জাক। ফলে এটি এই অঞ্চলের কালচার। ওনার শপথ অনুষ্ঠানে শুধু দক্ষিণ এশিয়ার নেতা না, চীন, টার্কি, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমি কূটনৈতিক সূত্রে যেটা নিশ্চিত হতে পেরেছি যে ওই একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর পূর্ব নির্ধারিত বৈঠক থাকায় উনি আসলে আসতে পারছেন না। ধারণা করা হচ্ছে এস জয়শঙ্করই আবারও আসবেন। এবং আপনি যদি সুব্রমণিয়াম জয়শঙ্করকে দেখেন, ওনাকে কেবল পররাষ্ট্রমন্ত্রী বললে আসলে ভুল বলা হবে। উনি আসলে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের সবচেয়ে চৌকস, যিনি সরাসরি পররাষ্ট্র সচিব থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাকে নির্বাচিত করানো হয়েছে। ফলে সেটাও খুবই সিগনিফিকেন্ট একটা বার্তা কিন্তু। এবং আপনার মনে আছে কিনা যে বেগম খালেদা জিয়ার জানাজার সময় অন্য যেসব দেশের প্রতিনিধিরা এসেছিলেন, তারা প্রফেসর ইউনূস অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন। এস জয়শঙ্কর সেটা করেননি। উনি শুধুমাত্র তারেক আমি রহমানের আমি সঙ্গে। আমি আমি সে কারণেই বলেছি যে প্রোটোকল ভেঙে, কারণ প্রোটোকল, আমার বক্তব্যটা ছিল সেটাই, প্রোটোকল আচ্ছা, ফলে উনি তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তার মানে ভারতের বক্তব্যটা হচ্ছে একটা নির্বাচিত সরকারের সঙ্গে ভারতকে সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশেরও মানে বাংলাদেশের সব সরকারের সঙ্গে তাকে সম্পর্ক রাখতে হবে, বাংলাদেশেরও রাখতে হবে। সংকটটা যেটাই যে এর ভিতর দিয়ে একটা আইস ব্রেকিং হবে ডেফিনেটলি। এবং আমিও বিশ্বাস করি তারেক রহমান হয়তো খুব দ্রুতই দিল্লি সফরও করবেন, কারণ তাকে সে আমন্ত্রণও জানানো হয়েছে আনঅফিসিয়ালি, যেটা হয়তো এখন আমরা অনেকে জানি না। ফলে প্রতিবেশী যেহেতু বদলের সুযোগ নাই, শুধুমাত্র তারেক রহমান তার কূটনীতির ক্ষেত্রে যেটা বলছেন, সবার আগে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ দেখবে, ভারতও নিশ্চিতভাবে বাংলাদেশের স্বার্থ দেখবে না, ভারত ভারতের স্বার্থ দেখবে। পারস্পরিক একটা সম্মান, একটা বিশ্বাস, এটা ভয়ঙ্কর ভাবে জরুরি। কখনো কখনো ভারতের নীতি নির্ধারকদের, সরকারের না, অনেক সময় পলিটিক্যাল পার্টির, কখনো কখনো সরকারের, হয়তো তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের না, তাদের কথাবার্তায় সুব্রত দা একটা বড় দাদা সুলভ আচরণ থাকে, যেটা অনেক সময় বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়। ফলে আমার কাছে মনে হচ্ছে যে সেটি যে দীর্ঘমেয়াদে কাজ করে না, ভারতও সেই মেসেজটি পরিষ্কার। ফলে ধরেন এখন ভারতের যে চ্যালেঞ্জের জায়গা, শান্তি শৃঙ্খলা এবং সারা পৃথিবীতে নানা রকম উত্তেজনা, ধরেন মিডল ইস্টটাকে যুদ্ধ হতে হতে শেষ, ইউক্রেন রাশিয়া শেষ, এখন এই অঞ্চল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় বড় প্লেয়ার যারা, তাদের কি পরিকল্পনা আমরা জানি না। ফলে এই অঞ্চলটাকে অস্থির করার অনেক ধরনের সুযোগ রয়েছে। শ্রীলঙ্কায় অস্থিরতা রয়েছে, পাকিস্তান তো আগে থেকে অস্থির, আফগানিস্তান অস্থির, নেপালে খানিকটা অস্থিরতা রয়েছে, বাংলাদেশে অস্থিরতা অল্প সময়ের জন্য থেকে সেটা এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে আপনার সেই অঞ্চলে অস্থিরতা রয়েছে, চীনের সঙ্গে অস্থিরতা রয়েছে। ফলে এইটা যারা অস্থিরতা নিয়ে খেলাধুলা করে, তাদের জন্য এটা একটা উর্বর ভূমি। এইটা ভারতের বোঝা খুব জরুরি যে সেই সুযোগটা আমরা তাদের হাতে দিব কিনা, এবং সেটার জন্য ভারতের বাংলাদেশকে স্থিতিশীল, শ্রদ্ধাশীল জায়গায় রাখতে হবে। এই মেসেজটা যদি ভারতের, আমি খুবই নিশ্চিত ভারতের যারা কূটনীতিক তারা এই মেসেজটা জানেন, ভারতের যারা সশস্ত্র বাহিনী চালা তারা জানেন, ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো জানেন। কিন্তু আমরা জানি যে পার্টিকুলার ভিতরে নানান টাইপের লোক থাকে, তারা নানান জনকে নানান ধরনের মেসেজিং করতে হয়। ওই মেসেজিং গুলো বন্ধ হওয়া জরুরি। এবং ভারতের গণমাধ্যমের কাছ থেকে আমরা আরেকটু পেশাদারিত্ব নির্বাচনের সময় কিন্তু আমরা সেটা খানিকটা দেখেছি। আশা করি এবং ইন্টেনশনালি কিছু করা, সেটা আমরাও যদি কখনো করি, যে ইচ্ছা করে কোনো একটা দেশকে ভিন্নভাবে চিত্রিত করা, অথবা ভারত যে চেষ্টাটি গত 17-18 মাসে অনেক বেশি করেছে, যেটি নিয়ে ভারতের সাংবাদিকরাই চূড়ান্ত রকমের ক্রিটিসাইজ করেছে মেইন স্ট্রিমের, সেইটা বন্ধ হলে আমি বোধ করি যে এই ঘটনাগুলো একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক দুই পক্ষের জন্য জরুরি, এবং সেটা রাখতে হবে আমাদেরকে নিজেদের স্বার্থে, মানে বাংলাদেশের মানুষের স্বার্থে, ভারতের মানুষের স্বার্থে। মেশু, শেষ করব শুধু একটা প্রশ্ন, লোভ সামলাতে পারছিলাম না, যে মিডিয়ার প্রসঙ্গ যখন বললেন, ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রথম কলকাতা দীর্ঘ বছর ধরে কাজ করছে। সম্প্রতি গত 18-19 মাসে যে সম্পর্কের এই উত্থান পতনে আপনি বাংলাদেশ থেকে প্রথম কলকাতার ভূমিকা কিভাবে দেখেছেন বা কিভাবে দেখছেন? না, একটা ভূমিকাটা তো হচ্ছে যে আপনার ইন্টেনশনটা কি, মানে আপনার পেছনের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে যে গণমাধ্যমেরও কিন্তু, গণমাধ্যম অবশ্যই তথ্য দিবে,
মানে যেটুকু সত্য সেটুকু বলবে। গণমাধ্যমের জাতীয়তাবাদী হওয়ারও খুব বেশি সুযোগ নাই, কিন্তু উস্কানি দেওয়ারও গণমাধ্যমের কোনো অধিকার নাই। সেই দিক থেকে যদি আমি বলি, আমি প্রথম কলকাতা যতটুকু দেখেছি, অন্তত উস্কানি দেয় না, কিন্তু সংকটটাকে চিহ্নিত করার সুযোগটা তৈরি করে। আপনি যদি সংকটটাকে চিহ্নিত করেন, তাহলে কিন্তু সমাধানের রাস্তা বের হতে পারে। ফলে সেই সংকট সমাধানের রাস্তা এবং মানুষের আস্থার জায়গায় যেতে হবে, সেই জায়গায় যাওয়াটার রাস্তায় প্রথম কলকাতা একেবারেই সঠিক পথে হাঁটছে। সেই পথ চলা অব্যাহত থাকুক। অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ মিশু আপনাকে। আপনি মূল্যবান মন্তব্য ভারত বাংলাদেশে যারা আমাদের দর্শক তাদের সামনে আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আপনার বিশ্লেষণ করলেন। প্রিয় দর্শক, আজ বাংলাদেশের ফল বেরিয়েছে, সরকারও গঠিত হয়ে যাবে, কিন্তু আসল পরীক্ষা শুরু হবে শপথের দিন থেকে। কারা অতিথি, কারা মন্ত্রী, সবই এক বিশেষ বার্তা। আর সবচেয়ে বড় বার্তা, দিল্লি ঢাকা সম্পর্ক থেমেছিল, এখন কি আবার চলবে? প্রিয় দর্শক, সেই প্রশ্ন রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ শেষ করছি। এই প্রাসঙ্গিক প্রসঙ্গে করা আমার কিংবা আমাদের অতিথির মন্তব্যের কোন অংশের সঙ্গে বা গোটা মন্তব্যের সঙ্গে আপনি মত বা আপনার দ্বিমত থাকতে পারে, মন্তব্যের কলমে সেটি লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন নিজেদের মাঝে। আর আজ এই ভিডিওতে প্রথম দেখার মাধ্যমে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন, পুরনো ভিডিও দেখে ন্যূনতম ভালো লাগলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে নতুন কোনো বিষয়, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। ধন্যবাদ।